শুরু হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি শাওন দত্ত। আপাতত আংশিকভাবে বন্ধ জাকসু নির্বাচনের ভোট গণনা। ওএমআর নাকি ম্যানুয়াল, কোন পদ্ধতিতে ভোট গণনা হবে তা নিয়ে চলছে রিটার্নিং কর্মকর্তাদের জরুরি সভা। উপাচার্যের সাথে জাকসু নির্বাচন কমিশনের ওই সভা শেষে জানানো হবে সিদ্ধান্ত। সেই পর্যন্ত ৮টির মধ্যে 4টি টেবিলে অব্যাহত রয়েছে গণনা। গেল 18 ঘণ্টায় সনাতন পদ্ধতি বা হাতে গোনা হয়েছে হল সংসদের 18টি হলের ভোট। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত বন্ধ থাকবে বাকি 3টি হলের ভোট গণনা। এদিকে ফলাফল প্রকাশে বিলম্ব হওয়ায় ক্ষোভ জানিয়ে সিনেট ভবনের সামনে অবস্থান নিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। তাদের দাবি অবিলম্বে প্রকাশ করা হোক জাকসু নির্বাচনের ফলাফল। এছাড়া শিক্ষকের মৃত্যুতেও গভীর শোক প্রকাশ করেছে ছাত্রছাত্রীরা। বৃহস্পতিবার সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। ওএমআর পদ্ধতিতে গণনার কথা থাকলেও ছাত্রদল সমর্থিত প্যানেলের আপত্তিতে তা ম্যানুয়ালি করা হয়। এর আগে নির্বাচন বয়কট করে প্যানেলটি। এইভাবে যদি কাউন্টিং হয় আরো 3 দিন লাগবে। শিক্ষকের কি পরিবার নাই, তার কি শারীরিক অসুস্থতা, মানসিক স্ট্রেস নাই, এটা আমরা চাই না। আমরা মেশিনের মাধ্যমে হতে হবে, তাহলে আমরা রিটার্নিং কর্মকর্তারা আমরা এটা করতে পারবো না। ওএমআর বাতিল করে দিয়েছেন সম্পূর্ণ অমানবিকভাবে এবং অযৌক্তিক সিদ্ধান্ত নিয়ে। তার গ্লানি এখন আমরা টানছি। দর্শক, এই মুহূর্তে সিনেট ভবন থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রিয়াজ রায়হান। রিয়াজ, ভিসির সাথে নির্বাচন কমিশনের জরুরি সভা এখনো চলছে কিনা জানতে চাই। ভোট গণনা সম্পর্কিত নতুন কোনো সিদ্ধান্ত কি এসেছে? সভাটি এখনও চলছে। সিনেট ভবন আমরা যেখানে আছি, ভোট গণনা চলছে, ঠিক তার পাশেই একটি কক্ষে উপাচার্য, 2জন উপাচার্যের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠকটি চলছে। আর এখানে মূলত এখন পর্যন্ত 21টি হলের মধ্যে 20টি হলের গণনা শেষ হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তারা। এবং একটি হল যেই হলের পুলিং অফিসার ছিলেন, যে শিক্ষিকা মারা গিয়েছেন, সেই শিক্ষিকার যে হল, প্রীতিলতা হল, তিনি সেই হলের নির্বাচনী কর্মকর্তা দায়িত্ব পালন করছিলেন। সেই কারণে এটি দেরি হয়েছিল এবং এই প্রীতিলতা হলের ভোট গণনার কাজটি এখন চলছে হল সংসদের। তো যেহেতু একটি অবাক করা বিষয়, নির্বাচন শেষ হওয়ার পর থেকে 25 ঘন্টা এবং ভোট গণনার শুরু থেকে যদি আমরা হিসেব করি, তাহলে 20 ঘন্টা অতিবাহিত হওয়ার পরেও 8000 ভোটের কোনো ফলাফল এখন পর্যন্ত দিতে পারেনি, না হল সংসদের না কেন্দ্রীয় সংসদের। তার মানে হচ্ছে এই যে 21টি হল শেষ করার পর তারা শুরু করবেন কেন্দ্রীয় সংসদ। তাহলে কেন্দ্রীয় সংসদ যদি এভাবে হাতে গুনে বা সনাতন পদ্ধতিতে করতে যায়, তাহলে সেটি আরও কত ঘন্টা লাগবে সেটি সহজে অনুমান করা যায়। সে কারণে শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন। বিভিন্ন প্যানেল যারা এখানে নির্বাচনে অংশগ্রহণ করেছেন তারা নিচে বিক্ষোভ করেছেন। তারা বলছেন এটিকে আসলে গণনা বলা না, এটিকে তারা বলতে চান যে এটি নির্বাচনকে বানচাল করার বা নির্বাচন স্থগিত করার একটি অপচেষ্টা হতে পারে। সেই কারণে তারা জড়ো হয়েছেন এবং তারা বলছেন ওএমআর পদ্ধতিতে খুব দ্রুত সময়ের মধ্যে যাতে ফলাফল প্রকাশ করা হয় এবং রাত 10টার মধ্যে তারা একটি সময়সীমা বেঁধে দিয়েছেন। যদি তার মধ্যে নির্বাচনের ফলাফল ঘোষণা করা না হয়, তাহলে তারা আন্দোলনে যাবেন এবং প্রশাসনের বিরুদ্ধে তারা কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন, কঠোর আন্দোলনে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। তবে এটি ওএমআর পদ্ধতিতে হবে না সনাতন পদ্ধতিতে হবে, সেটি জানা যাবে আসলে যে মিটিংটি চলছে বা সভাটি চলছে উপাচার্য এবং প্র উপাচার্যের সঙ্গে নির্বাচন কমিশনের তারপর। নিশ্চয়ই সেই আপডেটগুলো আমরা জানতে পারবো কিছুক্ষণ পরে। ধন্যবাদ রিয়াজ আপনাকে। দর্শক, এ পর্যায়ে একটু যেতে চাই সিনেট ভবনের সামনে শামীম রেজা আছেন, তার কাছে। শামীম, অবিলম্বে ফল প্রকাশের দাবিতে তো শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে, সেখানকার এই মুহূর্তের অবস্থা একটু জানতে চাই আপনার কাছ থেকে। হ্যাঁ শাওন, বিকালের পর থেকে আসলে স্বতন্ত্র এবং প্যানেলের যেসব প্রার্থীরা আছেন তারা এখানে উপস্থিত হতে শুরু করেন এবং এখন যদি একটু দেখায়, আসলে সিনেট ভবনের সামনে স্বতন্ত্র এবং প্যানেলের যেসব প্রার্থীরা ছিলেন, এর বাইরে যারা ভোটার, সব মিলিয়ে নিচে এখন আসলে প্রচুর মানুষের চাপ। সব মিলিয়ে তারা কিছুক্ষণ পর পর স্লোগান দিচ্ছেন। স্লোগানের মাধ্যমে তারা নির্বাচন কমিশনারকে জানাতে চাচ্ছেন যে তারা খুব দ্রুতই ফল প্রত্যাশা করেন। তবে আমরা যতদূর জানতে পেরেছি ভিসি, প্রভিসির এবং প্রধান নির্বাচন কমিশনারের মধ্যে একটা বৈঠক চলছে, যে বৈঠকটা আধা ঘন্টারও দীর্ঘ সময় পেরিয়ে গেছে, সেই বৈঠকটা এখনও চলছে।
এবং সেই বৈঠকের পরে অবশ্য বা আমরা যতদূর জানতে পেরেছি তারা কথা বলবেন। আর বৈঠকটা মূলত অনুষ্ঠিত হচ্ছে ওএমআর নাকি ম্যানুয়াল, কোন পদ্ধতিতে তারা আসলে এগোতে চান। কারণ ইতিমধ্যে 21টি হলের মধ্যে 20টি হলের ভোট গণনা শেষ হলেও এখনও একটি হলের ভোট গণনা বাকি আছে। তবে আমরা যেটা জানতে পেরেছি 21 নম্বর হলের ভোট গণনা কিছুক্ষণ আগে শুরু হয়েছিল, কিন্তু সেটা আবারও বন্ধ হয়েছে। এবং আমরা কর্মকর্তার সাথে কথা বলছিলাম, তিনি আসলে আমাদেরকে জানাচ্ছিলেন যে কিছুক্ষণ আগে 21 নম্বর হলের ভোট গণনা শুরু হয়েছিল, তবে আবারও বন্ধ আছে। তো যেহেতু ভিসি এবং প্রভিসি এবং প্রধান নির্বাচন কমিশনের সাথে বৈঠক চলছে, সেই বৈঠকের পরই আসলে সিদ্ধান্ত হবে যে আসলে কোন পদ্ধতিতে কোন প্রসেসে তারা এগোতে চান। তবে ইতিমধ্যে আসলে বিভিন্ন প্যানেলের যেসব প্রার্থী এবং যারা ভোট দিয়েছেন, যারা ফলের অপেক্ষায় দীর্ঘ সময় ধরে অপেক্ষা করে আসলে অনেকটা ত্যক্ত বিরক্ত হয়ে গেছেন, তারা কিছুক্ষণ পরই আসলে মুহুর্মুহুর স্লোগানের মধ্য দিয়ে আসলে জানান দিচ্ছেন যে খুব দ্রুত সময়ের মধ্যেই তারা ফল প্রত্যাশা করছেন। এবং আমরা দেখেছি যে ইতিমধ্যে যে ভিসি প্রভিসির মধ্যে যে বৈঠক হচ্ছে, সেই বৈঠকের মধ্যে আমরা দেখেছি যে বেশ কিছু প্রার্থী ইতিমধ্যে আসলে অফিসের ভেতরে প্রবেশ করেছেন, যারা ভিসি প্রভিসি এবং প্রধান নির্বাচন কমিশনের সাথে দেখা করতে গেছেন। এবং তাদের দাবি একটাই যে আজ যে কোনোভাবে আজ দিনের মধ্যেই ফল প্রকাশ করতে হবে। তবে এখন পর্যন্ত জাকসুর যে ভোট, সেই ভোটের গণনা এখনো শুরু হয়নি। হল সংসদের ভোট গণনাও সেটাও বললাম, 20টি হলের ভোট গণনা মাত্র শেষ হয়েছে, 21 নম্বর শুরু হয়েছিল আবার বন্ধ হয়েছে, আবার সেটা স্থগিত হয়েছে। শামীম, অনেক ধন্যবাদ বিস্তারিত জানাবার জন্য। জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গণনার সময় মৃত্যু হল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌসের। সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে নেওয়া হয় হাসপাতালে। তবে চিকিৎসকরা জানান বাসায় পৌঁছানোর আগেই তিনি মৃত্যুবরণ করেন। শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসের মৃত্যুতে পুরো বিশ্ববিদ্যালয়ে বিরাজ করছে শোকাবহ পরিবেশ। বাদেশা পাবনায় নিজ এলাকায় তার দাফন সম্পন্ন হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হলে পোলিং এজেন্টের দায়িত্বে ছিলেন চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস। রাতে গণনার মাঝে বাসায় গিয়ে সকালে আবারও এসে যোগ দেন। এর অল্প সময়ের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন তিনি। অসুস্থ হয়ে পড়ার পরপরই নেওয়া হয় সাভারের এনাম মেডিকেলে। এ সময় দায়িত্বরত চিকিৎসকরা জানান হাসপাতালে পৌঁছানোর আগেই জান্নাতুল ফেরদৌস মৃত্যুবরণ করেছেন। এদিকে প্রিয় শিক্ষিকা জান্নাতুলের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো বিশ্ববিদ্যালয় জুড়ে। তাকে শেষ বিদায় জানাতে বেলা 11টা থেকে চারুকলা বিভাগের সামনে ভিড় করতে থাকেন শিক্ষার্থী সহকর্মীরা। বেলা 1টায় জান্নাতুল ফেরদৌসের নিথর দেহ নিজ বিভাগের সামনে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন শিক্ষার্থীরা। এ সময় আবেগাপ্লুত হয়ে প্রিয় শিক্ষিকার স্মৃতিচারণও করেন তারা। চারুকলার একমাত্র টিচার উনি, এখানকার স্টুডেন্ট হয়েছিল প্লাস টিচার, সেক্ষেত্রে ব্যাপারটা খুবই ব্যথিত হয়ে করেছে আমাদেরকে। ছোট থেকে বিষয়ে আমরা ম্যামের কাছে গেছি, ম্যাম সবসময় আমাদেরকে সাহায্য করছে, কখনোই ফেরায় দেয়নি। ভোট গণনা প্রক্রিয়া যখন রাত অবধি, ভোর অবধি, সকাল অবধি চলতে থাকে, তখন তার শারীরিক সক্ষমতার জায়গায় কতটুকু সে এডুকেট ছিল আমরা বলতে পারবো না। আসা মাত্রই আমরা আমাদের ইমিডিয়েটলি দেখলাম যে ওনার পালস, বিপি বা অন্যান্য যে সাইনগুলো, ওগুলো কিছুই পাচ্ছিলাম না, ভাইটাল সাইনগুলো। পরবর্তীতে আমরা ইসিজি করে কনফার্ম হতে পারি যে উনি মারা গেছে। বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে জান্নাতুল ফেরদৌসের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ শিক্ষক শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক কামরুল আহসান শোক প্রকাশ করে বলেন, জান্নাতুল ফেরদৌসের মৃত্যুতে বিশ্ববিদ্যালয় একজন মেধাবী ও বিচক্ষণ শিক্ষককে হারালো। তার এই অকালে বিদায় হওয়া আমাদের সকলের জন্য একটা মেসেজ যে আমরা যে যাই করি না কেন শেষ পর্যন্ত আমাদের চলেই যেতে হবে। সেই জন্য সততা, স্বচ্ছতা এবং জবাবদিহিতার বিষয়গুলো প্রত্যেকটি ব্যক্তি মাথায় রেখে আমরা যদি চলতে পারি, তাহলে আমাদের বিদায়টা হচ্ছে অনেক বেশি সুন্দর হবে এবং পরকালে সেটা আমাদের স্বস্তির কারণ হবে। জানাজা শেষে বিশ্ববিদ্যালয় শিক্ষিকা জান্নাতুলের মরদেহ পাবনায় নেওয়া হয়। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা।
শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসের মরদেহ নেওয়া হচ্ছে পাবনায়, সেখানেই দাফন অনুষ্ঠিত হবে। এ বিষয়ে আরও জানবো, সহকর্মী কলিট তালুকদার সঙ্গে আছেন। কলিট, মরদেহবাহী অ্যাম্বুলেন্স এখনও নিশ্চয়ই এসে পৌঁছায়নি। আগের ঘন্টায় আপনি জানিয়েছেন একজন স্বজন বলেছিলেন 9টার দিকে সম্ভবত দাফনও হবে। কি অবস্থা সেখানকার? নিশ্চয়ই শোকাবহ পরিবেশ তো বিরাজ করছি। শাওন, আমি এখন সেই জান্নাতুল ফেরদৌস মৌমিতার যে বাড়ি, সেই বাড়িতে রয়েছে। তার মরদেহ আসলে ঢাকা থেকে বিকল্প যে রাস্তা, যেটি ফেরি যোগে সেই আরিচা থেকে কাজিরহাট হয়ে সেই মরবাহী যে ফেরি যোগে রওনা দিয়েছে, আমরা যতদূর শুনতে পেরেছি 7টা সাড়ে 7টা নাগাদ সেই মরদেহ এসে এখানে পৌঁছবে। এবং সেই জান্নাতুল ফেরদৌস মৌমিতা সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছে এবং সেখানে শিক্ষকতা করেছেন। তার বাবাও একজন শিক্ষক, পাশাপাশি তার বাবা দৈনিক ইত্তেফাকে পাবনা কর্মরত রয়েছেন। এবং তার আসলে সেই মৌমিতার মৃত্যুর খবরে যেমন সাংবাদিক মহলেও কিন্তু শোকের ছায়া নেমে এসেছে, তার বাড়িতে সাংবাদিক নেতৃবৃন্দ, সাংবাদিকরাও সেই শোকাহত সেই পরিবারকে সমবেদনা জানানোর জন্য এসেছে। আমরা পরিবারের সঙ্গে কথা বলে যতটুকু জেনেছি, রাত 8:30 নাগাদ এই জেলাপাড়া যে কাচারিপাড়া জামে মসজিদ রয়েছে, সেই মসজিদে তার জানাজা সম্পূর্ণ হবে এবং জানাজা শেষে পাবনা যে কেন্দ্রীয় গোরস্থান রয়েছে, আরিফপুর কেন্দ্রীয় গোরস্থান, সেখানে তার দাফন সম্পন্ন হবে। আসলে স্বজনরা, যদিও এখন বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টি উপেক্ষা করেও কিন্তু স্বজনরা এবং সাংবাদিক নেতৃবৃন্দ এসেছেন সেই মৌমিতার বাড়িতে সমবেদনা জানানোর জন্য। আমরা আশা করছি যে তার পরিবার আশা করছে যে রাত 9টা নাগাদ যে আরিফপুর কেন্দ্রীয় গোরস্থান রয়েছে, সেখানে তার দাফন সম্পন্ন হবে। শাওন, কলিট, শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইল। ধন্যবাদ আপনাকে। কক্সবাজারে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ঘিরে তুলকালাম কাণ্ড ঘটল। ক্ষুব্ধ দর্শকদের ইট পাটকেলে আহত হয়েছেন সদরের ইউএনও সহ অন্তত 20 জন। এ বিষয়ে আরও জেনে নেব, সহকর্মী এহসান আল কুতুবি যুক্ত হচ্ছেন। এহসান, এই মুহূর্তের পরিস্থিতি একটু জানতে চাই। নতুনভাবে আবারও কি উত্তেজনা সৃষ্টি হলো? শাওন, পরিস্থিতি আসলে বর্ণনা করার মতো নয়। যে অবস্থা শুরু হয়, অর্থাৎ আমরা দেখেছি খেলা শুরু করতে যাচ্ছিল এই অবস্থায় একটি রামু এবং টেকনাফের যে ফুটবল দল এসেছেন, খেলোয়াড়রা মাঠে নামার পর তারা যখন পরিস্থিতি দেখে বুঝতে পারছিল যে তারা নিরাপদ না, এটা মনে করি তারা কিন্তু যখন মাঠ ছাড়তে শুরু করে, ঠিক সেই মুহূর্তে আমরা দেখি একেবারে স্টেডিয়ামের চারিদিকে গ্যালারির জিনিস ভেঙে দর্শকরা মাঠে প্রবেশ করে এবং একের পর এক ভাঙচুর শুরু করে এবং যেদিকে পারে সেদিকে কিন্তু পালিয়ে সেখান থেকে বাঁচার চেষ্টা করেছে। এবং আমরা সংবাদকর্মী যারা ছিলাম, সংবাদকর্মীরাও আমরা আমাদের মতো করে আমাদের অবস্থানে ছিলাম, নিরাপদ দূরত্বে থাকার চেষ্টা করেছে। অনেকে এখনো পর্যন্ত আটকা পড়েছে সেখানে। যে স্টেডিয়ামের যে ভিআইপি গ্যালারি রয়েছে, সেখানে কিন্তু অনেক সংবাদকর্মী এখনো পর্যন্ত আটকা রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেনি। তারা চেষ্টা করেছিল এবং শেষ পর্যন্ত বেশি যখন একেবারে হাজার হাজার দর্শক যখন চারিদিক থেকে নেমে আসে, তখন কিন্তু তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পরিস্থিতি। তখন আমরা দেখি যে একেবারে আমাদের এই গ্যালারি সহ চারিদিকে ব্যাপক ভাঙচুর চালাই এবং জেলা ক্রীড়া সংস্থার অফিস সহ সব জায়গায় কিন্তু তারা ব্যাপক বিক্ষুব্ধ যে দর্শক, তারা ভাঙচুর চালায়। এবং সবশেষ তারা আশা করছিল এবং তারাও যারা খেলোয়াড় খেলার দায়িত্বে ছিল, নিয়ন্ত্রণের দায়িত্বে ছিল, খেলোয়াড় সমিতির সবাই কিন্তু দর্শকদের আশ্বস্ত করেছিল অন্তত তারা 10 থেকে 15 মিনিটের হলো তারা খেলা চালাবেন, কিন্তু শেষ পর্যন্ত সেটিও ব্যর্থ হওয়ায় একেবারে দর্শকরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়াতে আসলে আইন শৃঙ্খলা বাহিনীও তাদেরকে কোনোভাবেই দমাতে পারেনি। এখনো কিন্তু বিভিন্ন জায়গায় দফায় দফায় আমরা যেটি দেখছি ধাওয়া পাল্টা দেওয়া চলছে। এহসান, ধন্যবাদ আপনাকে।
ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণায় বিলম্ব নিয়ে প্রশ্ন জেগেছে অনেকের মনে। শিক্ষার্থীদের অনেকে বলছেন সংখ্যা এড়াতেই এই সিদ্ধান্ত। কেউ কেউ বলছেন বেশি ভোট গণনায় সময়ও লেগেছে বেশি। তবে এই বিষয়ে কথা বলতে রাজি হননি চিফ রিটার্নিং অফিসার। নির্বাচনের পর্যবেক্ষক বলছেন যা কিছু ঘটেছে প্রকাশ করা উচিত কমিশনের। চুপ থেকে উল্টো সন্দেহ তৈরি করছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন তানভীর সিদ্দিক টিপু। ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছিল যথাসময়ে, শেষও হয়েছিল নির্ধারিত সময়ে বিকেল 4টায়। আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা হয় বুধবার সকাল 8টায়। সাদিক কায়েম সহসভাপতি, প্রাপ্ত ভোট 14,000। ফলাফল ঘোষণায় এত বেশি সময় ক্ষেপণ কেন হলো তা নিয়ে প্রশ্ন আছে অনেকের মনে। এ বিষয়ে শিক্ষার্থীদের আছে নিজ নিজ বিশ্লেষণ। কেউ বলছেন অপ্রীতিকর ঘটনা এড়াতেই এই বিলম্ব। আমার যেটা মনে হয় প্রশাসন এই বিষয়টাও মাথায় নিছে যে একটু সময় গোড়াক, ক্যান্ডিডেট যারা আছে বা যাদের সমর্থক আছে ওনাদের সমর্থকরা একটু মাথা ঠান্ডা করুক, যাতে করে কোনো ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি না হয়। অনেক ভোট কাস্ট হয়েছে এবং কাস্ট হওয়ার পর শিক্ষার্থীদের মধ্যে একটা উত্তেজনা, ঢাকা ইউনিভার্সিটিতে একটা টানটান উত্তেজনা তৈরি হয়। কিছু কিছু কেন্দ্রে মেশিনের টেকনিক্যাল প্রবলেম আর একটু ঝামেলা ক্রিয়েট হয়েছিল। হয়তো তারা একটু ভয়ে ছিল যে ফলাফল প্রকাশিত হলে শিক্ষার্থীদের মানে রিঅ্যাকশন কি হবে। ভোট গণনায় দেরি বা বেশ কিছু টুকটাক ঘটনা প্রশ্ন রেখে যায়। এ বিষয়ে জানতে যোগাযোগ করা হয় চিফ রিটার্নিং অফিসারের সাথে, কিন্তু গণমাধ্যমের সাথে কথা বলতেই রাজি হননি তিনি। ডাকসু নির্বাচনের এই পর্যবেক্ষক বলছেন যদি কোনো শঙ্কার জায়গা থেকে ভোট গণনা বিলম্বিত করা হয় সেটি পরিষ্কার করা উচিত কমিশনের। প্রশাসনের মিসম্যানেজমেন্টের কারণে এই যে একদিন ঢুকে গেল, তার পরবর্তীতে একটা যে মানে মারামারির একটা পসিবিলিটি বেড়ে গেল, লোকজন যে জড়ো হলো, সেটার কারণেই দলগুলোর সাথে হচ্ছে কি কথা বলেছে কিনা, সরকারের সাথে কথা বলেছে কিনা, যেটা আমরা নিউজ পেপারে দেখলাম, সেটার কারণে হচ্ছে গিয়ে গণনা একটু ধীরগতি করা হয়েছে কিনা এটা আমরা জানি না। কিন্তু যদি ইভেন সেটাও হয়, আমার মনে হয় সেটাও একটা লেজিটিমেট এক্সকিউজ হতে পারে যে আমরা একটা শঙ্কার মধ্যে পড়েছিলাম, এই কারণে আমরা একটা ধীরে গণনা করেছি, ইতিমধ্যে আমরা চেষ্টা করেছি এই সংঘাতের পরিস্থিতিটাকে কমাতে। যদি সেটাও হয়, সেটাকে অনেস্টলি কনফেস করার মধ্যে তো আমি কোনো সমস্যা দেখছি না। তবে মেশিনের ত্রুটি, প্রত্যাশার চেয়ে বেশি ভোটার উপস্থিতি, নির্বাচন কমিশনের অব্যবস্থাপনার কারণেও বিলম্বিত হতে পারে ভোট গণনা প্রক্রিয়া। চুপ করে না থেকে মূল ঘটনা খোলাসা করা উচিত প্রশাসনের, এমনটাই মত এই পর্যবেক্ষকের। বলছেন প্রশাসনের নীরবতা জন্ম দিতে পারে সন্দেহের। কোনটা সঠিক সেটাকে তো আসলে প্রশাসনকে পরিষ্কার করতে হবে, নির্বাচন কমিশনকে জানাতে হবে যে এই কারণে হয়েছে বা এইটাই আসলে ন্যাচারাল টাইম, আমরা শুরুতে এস্টিমেট করতে ভুল করেছিলাম, সেটা হতে পারে। এমন হতে পারে যে আমরা আসলে ভাবিনি যে এত ছাত্রছাত্রী আসবে, সেইটার জন্য আমাদের গণনার যে সময়সীমাটা আপনাদের বলেছিলাম সেটাকে এক্সিড করেছে, সেইটা হতে পারে। যেটাই হোক না কেন, যেটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ট্রান্সপারেন্সির কথা বলছে, অ্যাকাউন্টেবিলিটির কথা বলছে, কিন্তু সে যদি ব্যাখ্যাটা না দেয় তাহলে তো এটা জনগণের সন্দেহ তৈরি করবে। এই ম্যাচুরিটি প্রশাসনকে দেখাতে হবে। এ বিষয়ে মতামত জানতে ডাকসুর নির্বাচনের প্রার্থীদের সাথে যোগাযোগের চেষ্টা করলেও সাড়া মেলেনি। এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এ পর্যায়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আরও একবার যেতে চাই। সেখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি কথা বলছেন। এখন যাচ্ছি সরাসরি। মনে রাখবেন 2000 ছাত্র জনতার যে রক্ত, সে রক্ত এখনো শুকায় না, এবং তারা রক্ত দিয়েছে হচ্ছে বাংলাদেশ হিসাবে নতুন করে গড়বার জন্য, তারা রক্ত দিয়েছে হচ্ছে গণতন্ত্র ফিরিয়ে আনবার জন্য। আমরা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই, এবং আপনাদের সক্রিয় সহযোগিতা যেভাবে আগে পেয়েছি এই সহযোগিতা অব্যাহত থাকবে সেটা আশা করি। আপনাদের যে কোনো ধরনের প্রয়োজন নির্বাচন কমিশন পূরণ করবার ক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে আমার যে সহযোগিতা করার প্রয়োজন, আমি সার্বক্ষণিক উপস্থিত থেকে এবং অন্য লজিস্টিক সাপোর্ট দিয়ে থাকবে এবং অঙ্গীকার ব্যক্ত করছি। আমাদের এখনই তাহলে নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আমাদের জাতীয় ভোট কাউন্টিং শুরু হবে। সবার জন্য অনেক শুভকামনা, এবং আপনাদের এই কষ্টের কথা ইতিহাস হয়ে থাকবে জাহাঙ্গীরনগরে, কারণ 33 বছর পর জাতীয় নির্বাচন হচ্ছে। সবাইকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আশা করছি আপনি আমাদের কাজ শুরু হয়ে যাবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ঘোষণার পর।
এখন কি ম্যানুয়াল হবে? স্যার এখন কি হাতে কোনো হবে? হাতে কোনো না কাজ শুরু করতে না হলে আমাদেরই পদ্ধতিতে কোনো হবে। স্যার কোন পদ্ধতিতে হবে? আসছে হাতে গুনছি, সে হাতে গুনা হবে। কিন্তু আমরা যেন আরো স্বল্প সময়ের মধ্যে আমাদের কাজটাকে এগিয়ে যেতে পারি, সেই জন্য আমরা আরো বেশি কাজ করতে চাই। আমাদেরকে জায়গা করে দেন আপনারা। থ্যাংক ইউ ভেরি মাচ। কানাডায় বসবাসরত প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম চালু করল বাংলাদেশ নির্বাচন কমিশন। স্থানীয় সময় বৃহস্পতিবার অটোয়ায় এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। প্রধান অতিথির দেয়া বক্তব্যে তিনি বলেন, গণতন্ত্রকে অন্তর্ভুক্তিমূলক করতে হলে বিশ্বের নানা প্রান্তে থাকা প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ থাকা অপরিহার্য। কানাডা থেকে সহকর্মী তানভীর ইউসুফ রনির পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত। জাতীয় পরিচয়পত্র প্রদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমি আনন্দ চিত্তে স্বাগত জানাই। গণতান্ত্রিক প্রক্রিয়ার সাথে প্রবাসীদের আরো সম্পৃক্ত করতে চায় সরকার। এই জন্য তাদের ভোটাধিকার প্রদানের ব্যবস্থা করা হয়েছে। এখানে বসবাস করেন। সরকারের এমন উদ্যোগের অংশ হিসেবে কানাডা সফরে প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিন বৃহস্পতিবার উদ্বোধন করেন বাংলাদেশি নাগরিকদের ভোটার নিবন্ধন ও এনআইডি প্রদান কার্যক্রমের। এ সময় তিনি বলেন, গণতন্ত্রকে অন্তর্ভুক্তিমূলক করতে প্রত্যেক নাগরিকের ভোট দেওয়ার সুযোগ থাকা অপরিহার্য। এই ভোট দেওয়ার জন্য আমরা ফ্রম ডে ওয়ান আমরা 24 নভেম্বর 2024 দায়িত্ব নিয়েছি। কাজ শুরু করেছি আরো হয়তো 3-4 দিন পরে। প্রথমে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের যে এক্সপার্টরা যে কন্ট্রিবিউশন রেখেছে, উই মাস্ট ব্রিং দেম টু দ্য হোল্ড অফ ইলেকশন। পরে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি কমিট করলেন পরে, কিন্তু আমরা ফ্রম ডে ওয়ান উই স্টার্টেড ওয়ার্কিং অন দিস ইস্যু পার্টিকুলারলি। এ সময় প্রশ্নোত্তর পর্বে প্রধান নির্বাচন কমিশনার জানান, দেশের উন্নয়নে প্রবাসীদের সরাসরি সম্পৃক্ত করার বিকল্প নেই। And we will try to address those as they come. অনেক চ্যালেঞ্জেস তো আসবে, তাই না? মাত্র শুরু করলাম তো, এটা তো আগে ছিল না। এই সরকার তো শুরু করেছে 3-4 মাস আগে মাত্র শুরু করলাম। আমরা 41টা দেশে যাবো। কিন্তু অটোয়াস্থ বাংলাদেশ হাইকমিশন আয়োজিত কার্যক্রমে স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত হাইকমিশনার কাজী রাসেল পারভেজ। অনুষ্ঠানে আগত অতিথিদের ধন্যবাদ জানিয়ে ডেপুটি হাইকমিশনার দেওয়ান হোসেন আইয়ুব অনুষ্ঠানের সমাপ্তি টানেন। কারণ আমরা লাস্ট ইলেকশনটা দেখেছিলাম। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্নমত থাকলেও ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যেই হবে জাতীয় নির্বাচন। মাগুরায় কথা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে জেলার শ্রীপুর উপজেলায় মুসলিম রেনেসার কবি ফরুক আহমদের গ্রামের বাড়ি পরিদর্শন করেন তিনি। সেখানে তিনি বলেন, কেউ নির্বাচন বানচালের চেষ্টা করে সফল হবে না। পরে শহরে সনাতন ধর্মের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন প্রেস সচিব। বলেন, আসন্ন দুর্গাপূজা যেন শান্তিপূর্ণ হয় সেজন্য সর্বোচ্চ সতর্কতা ব্যবস্থা নিচ্ছে সরকার। নির্বাচন পেছানোর কোনো সম্ভাবনা নাই। নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। এটা একদম আমাদের, এটা ইন্টারিম গভর্নমেন্টের এটা একটা কমিটমেন্ট, এটা হবেই। এবং এটা কেউ কোনো ধরনের কেউ যদি মনে করেন যে এটা বানচালের চেষ্টা করবেন, এটা হবে না। প্রশ্নবিদ্ধ ছাত্র সংসদ নির্বাচন আয়োজন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এএম জাহিদ হোসেন। ডাকসুর কথা উল্লেখ করে তিনি বলেন, প্রহসনমূলক নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে স্বৈরাচারকে পুনর্বাসন করা হবে। রাজধানীর এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নবনির্বাচিত আহ্বায়ক কমিটি। নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে দোয়া ও মোনাজাতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন। শপথ পড়ান একেবারে তৃণমূল পর্যন্ত বিস্তৃত এই ডিপ্লোমা প্রকৌশলীদের। পরে জাকসু নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া জানান ডক্টর জাহিদ হোসেন। এমন নির্বাচনকে প্রহসনমূলক বলেও উল্লেখ করেন তিনি। যারা এই সমস্ত বিষয়ে সংশ্লিষ্ট তাদের উচিত হবে এমন কোনো নির্বাচন আয়োজন না করা যে নির্বাচন নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন আসবে। তাদেরকে বলবো, বামেও যাবেন না, ডানেও যাবেন না, মধ্যবর্তী অবস্থা
অবলম্বন করুন। কেউ যদি স্বৈরাচারকে পুনর্বাসিত করতে চান তাহলে এই ধরনের প্রহসনমূলক ব্যবস্থার আয়োজন করবেন। ডক্টর জাহিদ অভিযোগ করেন গণতন্ত্রকে বাধাগ্রস্ত করে বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে। গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে প্রলম্বিত করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র দেশ এবং বিদেশ থেকে হয়েছে। এখানে পলায়নকৃত স্বৈরাচার অথবা রাষ্ট্রবিরোধী শক্তি আজকে তারা তলে তলে ঐক্যবদ্ধ হচ্ছে, আঘাত করছে, যাতে বাংলাদেশ গণতন্ত্রের পথে পরিচালিত হতে না পারে। জনগণের সচেতনতায় গণতন্ত্র বিলম্বিত করার চেষ্টা সফল হবে না বলেও মনে করেন বিএনপির এই নেতা। বলেন, আগামী সংসদে নির্বাচিতরাই জন আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে সংস্কার ও দেশ গড়বে। জনগণই সিদ্ধান্ত নেবে আগামী দিনের সংবিধান কি হবে, আগামী দিনের সংস্কার কি ধরনের হওয়া উচিত। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। ট্যারিফ সংক্রান্ত চুক্তির কাঠামোগত রূপ দিতে রোববার ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধি দল। সে সময় শুল্ক হার কমানোর বিষয়ে আলোচনা হবে। দুপুরে বাংলাদেশ চীন এক্সিবিশনের উদ্বোধনী অনুষ্ঠানের শেষে এসব তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা। বাণিজ্য উপদেষ্টা বলেন, এই প্রদর্শনীর মাধ্যমে যোগাযোগ, প্রযুক্তি স্থানান্তর ও বিনিয়োগ বাড়বে। তৈরি পোশাক সহ অনেক ক্ষেত্রে এগিয়ে বাংলাদেশ। বাংলাদেশে চীনের বিনিয়োগ 300% বেড়েছে উল্লেখ করেন উপদেষ্টা। বলেন, নিজেদের দুর্বলতা খুঁজে বের করতে হবে, অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে এগিয়ে যেতে হবে। উৎপাদন ও প্যাকেজিংয়ে চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে এগিয়ে যাওয়ার সুযোগ আছে। যৌথ সক্ষমতা এবং আমাদের পরস্পরের যে কোলাবোরেশন অ্যান্ড কোঅপারেশন, দ্যাট ইজ দ্য হোল আইডিয়া অফ BRI, দি বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, যেটা প্রাচীন যে আমাদের যে সিল্ক রুট ছিল ওখান থেকে অনুপ্রাণিত হয়ে এই জিনিসটা যে ট্রেড এবং ইনভেস্টমেন্টকে সংযোগ করার উদ্দেশ্যে আমাদের এই ধরনের উদ্যোগ, যারা আমাদের চাইনিজ বিনিয়োগকে সফল করার উদ্দেশ্যে বিভিন্ন রকমের সেবা প্রদান করবে। গ্রিন উত্তরা, ক্লিন উত্তরা এই স্লোগানে রাজধানীর উত্তরাকে সবুজ ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধের হাত ধরে সামাজিক সংগঠনের যাত্রা শুরু হয়েছে। শুক্রবার বাদ জুমা উত্তরার কামারপাড়া কবরস্থানে 2 জুলাই শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ ও রিদওয়ান শরীফ জয়ের কবর জিয়ারতের মাধ্যমে এই সংগঠনের ঘোষণা দেওয়া হয়। সেখানে ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। প্রশাসক সাংবাদিকদের জানান, উত্তরাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে যে কার্যক্রম শুরু হয়েছে তাতে সর্বাত্মক সহযোগিতা করবে সিটি কর্পোরেশন। আর উদ্যোক্তারা জানান, অলি গলি রাজপথে যত্রতত্র ময়লা আবর্জনা যেন না থাকে সেই ব্যাপারে গুরুত্ব দিয়ে কাজ করবেন তারা। এ সময় সরকারিভাবে গেজেটভুক্ত 844 জন জুলাই শহীদের নামে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়ার কথাও জানান আয়োজকরা। যারা উত্তরা যুবকরা রয়েছে, আমরা যুবকরা একসাথে হয়ে আমরা বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম করব। কিভাবে ডাস্টবিন ব্যবহার করতে হয়, রিসাইকেলিং যে ময়লাগুলো আছে সেগুলো কোথায় কোন কালারের ডাস্টবিনে ফেলতে হয় সেগুলো আমরা সচেতনতা করব। এখানে যে উত্তরার যে ইয়াংরা যেটা করছেন সেখানে আমি খুবই এক্সাইটেড দুটো কারণে। কারণ জনগণকে সম্পৃক্ত করে এই ক্লিনিংটা শুরু হচ্ছে। ডাস্টবিন আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও আমরা চিন্তা করছি, আমরা সারা ঢাকা শহরের বিভিন্ন জায়গায় 2 কালারের বড় 4 ফিট 240 লিটারের যে ডাস্টবিন সেগুলো আমরা ডিজাইন করছি, সেগুলো আমরা দিব। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে প্রাইভেট কার দুর্ঘটনায় ঝরল বাবা মেয়ে সহ 3 প্রাণ। পুরো পরিবার যাচ্ছিল কক্সবাজার ভ্রমণে। মর্মান্তিক দুর্ঘটনায় আনন্দ পরিণত হলো বিষাদে। নিহত অপরজন তাদেরই আত্মীয়। একই গাড়িতে তিনি ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিলেন পেশাগত কাজে। ঢাকার একটি ফার্নিচার প্রস্তুতকারক প্রতিষ্ঠানে কর্মকর্তা সাইফ আহমেদ সাগর প্রাইভেট কারযোগে চট্টগ্রাম আসছিলেন। সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঠাকুরদিঘি পৌঁছালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেয় প্রাইভেট কারটি। গুরুতর আহত অবস্থায় সাগরকে চট্টগ্রাম মেডিকেলে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বাড়ি কিশোরগঞ্জের নিকলি থানার মজলিশপুরে। ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। দুর্ঘটনায় মৃত্যুতে শোকে স্তব্ধ স্বজনরা। ফার্নিচারের কাজ করতো, মাঝে মাঝে জিনিসপত্র চট্টগ্রামতে নিত। তো আমার পথে এই ঘটনা হয়েছে। এক গাড়িতে আরেক গাড়ি মারা দিয়েছে। পরে দেখতেছে যে সাগর অবস্থা খারাপ, তোমরা তাড়াতাড়ি আয়া দেখি, আমরা তো সঠিক আমরা দেখছি না, আয়া দেখি এই অবস্থা। আমরা শোনার পরে মানে এদিকে আইসি যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আসার পরে দেখায় না, কিন্তু ছবির মেঝে তো ওনারা চিনে যাইতেছে না। আমার ভাইয়ের আশা বড় হুতার মানুষ হয়ে যাচ্ছি, তো ভুতিয়ে থেকে আমার বাবা দুনিয়াত বাঁচত না, আর মায়ের অবস্থা খারাপ।
একই গাড়িতে ছিলেন এক পরিবারের 4 জন। দুর্ঘটনায় মৃত্যু হয় গৃহকর্তা গোলাম সারোয়ার ও তার 3 বছর বয়সী মেয়ে মুস্কানের। নিহত সারোয়ার পরিবারকে নিয়ে ঢাকার উত্তরা থেকে কক্সবাজার বেড়াতে যাচ্ছিলেন। দুর্ঘটনায় তার স্ত্রী উম্মে সালমা এবং ছেলে আহমেদ ইমতিয়াজ আহত হন। আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন গাড়ি চালক গিয়াসউদ্দিন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে মিরসরাই ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ। সম্ভবত ড্রাইভার যিনি ছিলেন সম্ভবত ওনার ঘুমিয়ে গেছিলেন। ঘুমিয়ে থাকার কারণে গাড়ির পিছনে যে রাস্তার উপরে দাঁড়ানো গাড়ি ছিল, গাড়ির পিছনে যে পিছনের দিকে ঢুকে যায়, ঢুকে ঘটনাস্থলে মারা যায়, 2 জন মারা যায় প্রাইভেট কারের যাত্রী। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। তৃতীয় দিনে এসে অনশন ভেঙেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 9 শিক্ষার্থী। এর মধ্যে অসুস্থ হয়ে পড়া 3 জন মেডিকেলে ভর্তি হন সকালে। এক পর্যায়ে ঘটনাস্থলে গিয়ে উপাচার্য এবং উপ উপাচার্য আলোচনার আশ্বাস দিলে বিকালে অনশন ভাঙেন তারা। তবে একই দাবিতে আরও কিছু শিক্ষার্থী বিক্ষোভ করেছেন আজও। দুপুরে প্রক্টর অফিসের সামনে অনশনরত শিক্ষার্থীদের দেখতে যান উপাচার্য, উপ উপাচার্য, একাডেমিক সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রক্টরের পদত্যাগ, শিক্ষার্থীদের নিরাপত্তা প্রদান সহ 7 দফা দাবিতে গত বুধবার থেকে অনশন করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 9 শিক্ষার্থী। আগামী রোববার আন্দোলনরতদের সাথে আলোচনায় বসার আশ্বাস দিয়ে অনশন ভাঙার আহ্বান জানান উপাচার্য। সেক্টরিয়াল বডির পদত্যাগের বিষয় আগামী রোববার 3টার সময় তাদেরকে আমরা বসতে বলছি। আমরা বসি, তাদের সমস্যাগুলো কোথায়, আমরা কি করতে পারি, তোমাদের চাওয়া কি, সেই বিষয়টা আমরা সমাধান করার জন্য আলোচনা করব। টানা 3 দিন ধরে অনশন চালিয়ে যাওয়ায় অসুস্থ হয়ে পড়া 3 শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। আমাদের হচ্ছে যে 7 দফা হচ্ছে যে দাবি, এটা হচ্ছে 30,000 শিক্ষার্থী হচ্ছে ধারণ করে। এই জায়গা থেকে হচ্ছে আমরা মনে করি এটা হচ্ছে যৌক্তিক দাবি। বিচারহীনতার যে সংস্কৃতি, সেটাকে পুনরায় যাতে আমরা ফিরিয়ে আনতে পারি, সেজন্য আমাদের শিক্ষার্থীদের আমরা আহ্বান জানাই যাতে তারা আওয়াজ তোলে যার যার জায়গা থেকে। আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই যে আমরা আমাদের যে দাবি, 7 দফা দাবি, সেটাতে অটল। দুপুর পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে অনড় থাকলেও প্রশাসনের আহ্বানে বিকেলে অনশন ভাঙেন শিক্ষার্থীরা। এই বিশ্ববিদ্যালয়ের প্রধান কর্তা তার আশ্বাসেই এবং রবিবার আমরা সমাধান পাবো এই বিশ্বাসে, তার উপর আস্থা রেখে আমরা আমাদের অনশনটা ভেঙেছি। তারা যেন কাজটা ঠিকঠাকভাবে করে, সেটার জন্য রবিবার অবশ্যই সবাইকে ঠিকঠাকভাবে সমস্ত ধরনের প্রস্তুতি নিয়ে আসার আমি আহ্বান জানাচ্ছি। 3 দিন অনশন পালন করা সবার শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলছেন চিকিৎসকরা। ডিসকমফোর্ট বলতেছে, একটু মাথা ঝিমঝিম, ডিজিনেস ডেভেলপ করতেছে। তো যাদের প্রয়োজন হচ্ছে আমরা স্যালাইনের ব্যবস্থা করতেছি এবং আমরা অবজার্ভ করতেছি। একই দাবিতে দুপুরে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে আরও কিছু শিক্ষার্থী। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। ফেনীতে গণ অভ্যুত্থানে নিহত ইশতিয়াক আহমেদ শ্রাবণের পরিবারের দায়িত্ব নিলেন ম্যাকপাই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিজিএমইএর পরিচালক মজুমদার আরিফুর রহমান। সকালে ফুলগাজীর আনন্দপুরে শ্রাবণের কবর জিয়ারত করেন তিনি। পরে আনন্দপুর স্কুল মাঠে শ্রাবণের পরিবারকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে অর্থ সহায়তা দেন তিনি। শ্রাবণের 2 বোনের লেখাপড়া এবং বিয়ে সহ সব খরচ ম্যাকপাই গ্রুপ বহন করবে বলেও জানান মজুমদার আরিফুর রহমান। 2024 সালের 4 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের সময় মহিপালে গুলিবিদ্ধ হয়ে নিহত হন শ্রাবণ। অনেক কষ্ট করতেছে, চলে গেছেন, তার সন্তান আমরা দিতে পারবো না। ইয়া আল্লাহ, খালেদা জিয়া তিনি অসুস্থ। যে 2টা মেয়ে আছে, এই 2টা মেয়ের লেখাপড়া আল্লাহ যদি আমাদেরকে হায়াত করে, আমার বাবাকে হায়াত করেন, লেখাপড়া সহ ভবিষ্যতের যে পরিকল্পনা, লেখাপড়া, বিয়ে শাদী থেকে আরম্ভ করে যে দায়িত্বগুলো আছে, আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে, আমাদের কোম্পানির পক্ষ থেকে আমি নিতে চাই। ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গের উদ্যোগে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা। নগরীর দেওয়ানজি পুকুর লেন থেকে বেরিয়ে বর্ণিল শোভাযাত্রাটি আন্দরকিল্লা সহ আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বাদ্য বাজনা সহকারে এতে অংশ নেন সনাতন ধর্মাবলম্বীরা। পরে সৎসঙ্গ আশ্রমে আলোচনা সভায় ধর্মীয় ভেদাভেদ মুক্ত সম্প্রীতির বাংলাদেশ গঠনে সুদৃঢ় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান। সভায় সৎসঙ্গ এবং জন্মাষ্টমী উদযাপন পরিষদের নেতারা বক্তব্য রাখেন।
নেপালে অন্তর্বর্তী সরকার গঠনের সময়সীমা নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে দ্রুত সরকার গঠনের দাবি জানানো হলেও এই ইস্যুতে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। তবে বিভিন্ন গণমাধ্যমের দাবি আজই গঠন করা হতে পারে অন্তর্বর্তী সরকার। বিক্ষোভরত জেএনজিদের দাবি সাবেক বিচারপতি সুশীলা কার্কিকে অন্তর্বর্তী সরকারের প্রধান করা হোক। এদিকে নেপালের কারাগার থেকে পালানো 12,000-এর বেশি কয়েদিকে এখনও ধরতে পারেনি নিরাপত্তা বাহিনী। দেশটিতে সরকার পতন আন্দোলনের জেরে দেশজুড়ে চলমান অস্থিরতার মধ্যে জেল ভেঙে পালায় এই কয়েদিরা। রক্তক্ষয়ী সংঘাতের মধ্য দিয়ে সরকার পতনের পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে নেপালের পরিস্থিতি। এখনও প্রধান প্রধান সড়কে চলছে সেনা টহল। ভারতের সিকিম রাজ্যের ইয়াংথাং গ্রামে ভয়াবহ ভূমিধসে 4 জন নিহত হয়েছে, আরও 10 জন গুরুতর আহত। বৃহস্পতিবার গভীর রাতে ভারী বৃষ্টিপাতের ফলে হয় ভূমিধস। কর্তৃপক্ষ জানিয়েছে ঘটনাস্থলে 3 জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে আরও একজন মারা যান। আহত অবস্থায় উদ্ধারকৃতদের জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়। তবে এখনও নিখোঁজ বেশ কয়েকজন। তাদের উদ্ধারে কাজ করছেন ভারতীয় সেনাবাহিনী এবং সিকিম সরকারের বিপর্যয় মোকাবেলা বাহিনী। রাজ্য ও কেন্দ্র সরকারের তরফ থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। ভারতের ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর অভিযানে শীর্ষ নেতা সহ 10 মাওবাদী সদস্য নিহত হয়েছে। বৃহস্পতিবার রাজ্যটির গারিয়াবন্ধ জেলায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর সাথে গোলাগুলি হয় মাওবাদী সদস্যদের। এ সময় নিহত হন মাওবাদী সংগঠনটির কেন্দ্রীয় নেতা মনোজ ওরফে মোডেম বালকৃষ্ণ। পুলিশ জানায় গোপন ঘাঁটির খবর পেয়ে অভিযান শুরু করে পুলিশ এবং আধা সামরিক বাহিনীর সদস্যরা। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপর হামলা চালায় মাওবাদী সদস্যরা। পাল্টা গোলাগুলিতে ঘটে প্রাণহানি। এই ছিল আজকের সব খবরের আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।